একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭৯ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। আমরা আলাপ করবো আমাদের অতিথির সঙ্গে, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদের দেখাতে চাই দর্শক, যাতে করে বোঝা যায় কি ধরনের অপতথ্য আসলে এখন ছড়াচ্ছে। টানা ৩ দিন ধরে নজিরবিহীন গুজব আর সাইবার আক্রমণের শিকার হচ্ছে বিএনপি। রাজনৈতিক দলটির বিভিন্ন জেলা কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আগুন দিচ্ছে এমন দাবিতে প্রায় ২০টি ভিডিও ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা। শুধু তাই না, ভিন্ন দেশের ভিন্ন সহিংসতার পুরাতন ভিডিওগুলো বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়াতে। দর্শক, এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক এখনো হাতে। শুরুতে সেটা দেখে নিই, চলুন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে যশোরে বিএনপির কার্যালয়ে আগুন দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। রীতিমতো ঝড়ের গতিতে শেয়ার হয় ভিডিওটি। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ভিডিওটি ২০২৩ সালে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার। এটাকে এখন সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ মারধর করছেন এক নারীকে, এবং এ সময় দুজন শিশু চিৎকার করছে। দাবি করা হয়েছে এটি নাকি ঢাকার খিলগাঁও থানার বিএনপি নেতার নারী নির্যাতনের ভিডিও। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ জানায় দাবিটি মিথ্যা। ভিডিওটি গোবিন্দ প্রতাপ সিং নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। সেখানে নারী ও পুরুষকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে। জানা যায় ঘটনাটি বিহারের। এটাকেই বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে রাজধানীর খিলক্ষেতে বিএনপির কার্যালয় অফিস গুড়িয়ে দিচ্ছে সাধারণ জনতা। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ঘটনাটি গত জুনের। সে সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিএনপির এই কার্যালয়টি উঠিয়ে দেওয়া হয়। এসবের মাঝে ফেসবুকে ভাইরাল আরেক ভিডিও। সেখানে দেখা গেল অনেক উঁচুতে একটি পানির ট্যাঙ্কের ওপর এক ব্যক্তি আরেক ব্যক্তিকে পেটাচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে গাজীপুরে চাঁদা দিতে না পারায় বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, মরক্কোর একটি শহরের। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে মিডফোর্টে পাথর মেরে হত্যা করা ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ তিনি নাকি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় তথ্যটি মিথ্যা। নিহত সোহাগ এবং তার পরিবার ইসলাম ধর্মের অনুসারী। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে। তবে থেমে নেই জাতীয় ইস্যুতেও গুজব ছড়ানো। অপতথ্যকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। দর্শক, আমরা মোটামুটিভাবে দেখে নিলাম যে কী ধরনের অপতথ্য ছড়িয়েছে, এবং রাজনৈতিক দল বিএনপিকে ঘিরেই বেশিরভাগ অপতথ্য আমাদের চোখে পড়েছে। এবং বাকি আলাপটা করতে চাই আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। জনাব রেদওয়ানুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাক্ট নিউজ স্ক্যানারে। এবং আমরা আসলে ফ্যাক্ট চেকগুলো দেখছিলাম, আপনাদের ফ্যাক্ট ওয়াচ তো বটেই, সাথে রিউমার স্ক্যানার এবং বাংলাদেশ যতগুলো আসলে আপনারা কাজ করছেন সেই প্ল্যাটফর্মগুলো দেখছিলাম। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চোখে পড়ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই ঘিরে কেবল গুজবগুলো ছড়াচ্ছে। হতে পারে সেটা ৯ জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো ছড়াচ্ছে। আপনাদের অবজারভেশনটা কি? ক্রস বোর্ডিং কোনো চিন্তাভাবনা এক্ষেত্রে কাজ করেছে কিনা? দেশের বাইরে থেকে কেউ কোনো কিছু করছে কিনা, বা অভ্যন্তরীণ গুজবটা বেশি ছড়াচ্ছে? একটু পর্যালোচনা জানতে চাই আপনার কাছ থেকে শুরু। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলতে হয় আসলে ৯ জুলাই যে পুরান ঢাকায় যে ঘটনাটা ঘটলো, ওইটার একটা ইফেক্ট তো এখানে আছেই। ওইটাকে কেন্দ্র করে আসলে মানে আপনার যদি দেখেন ৯ জুলাইয়ের আগে কিন্তু বিএনপিকে নিয়ে মানে গুজব ছিল, কিন্তু এতটা ছিল না, যেটা হচ্ছে ৯ জুলাই থেকে শুরু করে আজকে পর্যন্ত হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে ১০ জুলাই ভাইরাল হওয়ার পর থেকে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে গত শনিবার এবং শুক্র শনিবারে বিএনপিকে ঘিরে যে ধরনের টার্গেটেড ক্যাম্পেইন চালানো হয়েছে, এটাকে আমি টার্গেটেডই বলবো।
মানে হচ্ছে বিএনপি কে ঘিরে এই ধরনের ক্যাম্পেইন গুলো চালানো হয়েছে। কারণ হচ্ছে আপনি দেখেন 5 আগস্টের পর থেকে দেশে আমরা যদি পলিটিক্যালি দেখি, আওয়ামী লীগ তো একই সাথে এদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ, এবং হচ্ছে এরা রাজনীতির মাঠেও ওভাবে নেই। এখন বড় দল হিসেবে আছে কেবল বিএনপি। তো এই কারণে এবং হচ্ছে নির্বাচনের জন্য চাপ দেওয়া বা নানান ইস্যুতে হচ্ছে বিএনপি সবসময় সরব ভূমিকা রাখছে। এই কারণে হয়তো হচ্ছে বিএনপি পলিটিক্যালি খুব বেশি মানে এই যে এই ইস্যুটাকে ঘিরে খুব বেশি টার্গেট মানে লক্ষ্যবস্তু হয়েছে গুজবের। এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই গুজবগুলো আসলে কারা ছড়াচ্ছে। আপনি দেখেন বিএনপি নিয়ে একটা গুজব ছিল যে বিএনপির ঝিনাইদহের কালীগঞ্জ কার্যালয়ে হামলা চালানো হয়েছে, হামলা চালিয়েছে জামাত এবং এনসিপি লোকজন। তো আমরা যখন এই গুজবটা নিয়ে কাজ করতে শুরু করলাম, দেখলাম হচ্ছে যে যারা এই গুজবগুলো ছড়াচ্ছে ওরা কিন্তু হচ্ছে, যেমন ধরেন গুজবগুলোর ভাষাগুলো কেমন ছিল যে বিএনপি গত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে রাজনীতি করছে, কিন্তু কখনো বিএনপির অফিসে হামলা হয় নাই। এবার তোমরা মজা দেখো, এবার তোমাদের অফিসে হামলা হচ্ছে, দেখো তোমরা গত 16 বছর কেমন সুখী ছিলা, এখন আমরা দেখে বসে বসে মজা নিব। এই যে এই ধরনের টেক্সট গুলা কিন্তু হচ্ছে গুজবের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল। এর থেকে বোঝা যায় আসলে গুজবগুলা কারা ছড়াচ্ছে, এবং এই গুজবগুলো আসলে দেশের ভিতরে বাইরে থেকে যেমন আসতেছিল, ভিতরে তো আসছেই, এবং বেশিরভাগই আসলে ভিতর থেকেই তৈরি হচ্ছিল। বিএনপি যেসব অপোনেন্ট আছে তারা তো আছে, এবং এর সঙ্গে হচ্ছে আপনার পতিত যে সরকার বা বিগত যে আওয়ামী লীগ সরকার, তাদের যেসব ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে, সেসব অ্যাকাউন্ট গুলো আসলে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ 11 তারিখে মিটফোর্ডের ঘটনাটা ভাইরাল হওয়ার পর থেকে মোটামুটিভাবে এগুলো চলছে, এবং আরেকটি বড় কোনো ঘটনা শিরোনামে আসার আগ পর্যন্ত হয়তো এটাই চলতে থাকবে। সেক্ষেত্রে একটু বলবেন, মানে আমরা একটু দেখতে চাই যে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে গুজবটা কিছুটা কম হচ্ছিল, কিন্তু মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে যে বৈঠকটা হওয়ার কথা রয়েছে আমাদের বাণিজ্য উপদেষ্টা, সেটা কিন্তু আমরা গুজব ছড়াতে দেখেছি। মুশকিল হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষের অনেকেও তো এটা বিশ্বাস করে ফেলছে। আমাদেরকে কোনো টেকনিক বলতে পারেন যেগুলো থেকে আসলে বুঝতে পারবো যে কোন ভিডিওটা অনেক বছরের পুরাতন, যেটাকে সামনে আনা হয়েছে, এটা বোঝার উপায়টা কি আসলে? আচ্ছা, এটা বোঝার জন্য আসলে যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে মিডিয়া লিটারেসিটা বাড়ানো আর কি। এটা আমরা সবসময় বলে আসতেছি। এখন ধরেন হচ্ছে একটা ভিডিও ছড়াইতেছে, এটা এটা আমি সাথে সাথে শেয়ার না করি বা হচ্ছে এটা নিয়ে একটু সন্দেহ করি। ধরেন মিডিয়া লিটারেসির একটা প্রথম ধাপে একটা ছোট একটা অংশ হচ্ছে সন্দেহ করা আর কি। হ্যাঁ, এখন ধরেন এরকম ভিডিও আসতেছে, এখন আমি এটা বিশ্বাস করব কি করব না, এটা হইছে কিনা হইছে, আমি একটু মিডিয়াগুলোর দিকে একটু নজর রাখি। আর যদি আমরা মিডিয়া প্রফেশনাল যারা আছে বা সাংবাদিক সাথে যারা যুক্ত, তারা যদি এইসব বিষয়ে একটু যাচাই বাছাই করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে ফ্যাক্ট চেকিং এর যেসব কলা কৌশল গুলো আছে, যেমন ভিডিওটা একটু ওই যে গুগল লেন্সে দিয়ে যাচাই করে দেখা, ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে আমরা যে গুগল লেন্সে নিয়ে একটু যাচাই করে দেখা। এসব ক্ষেত্রে আসলে সোর্সিং এর একটা ব্যাপার থাকে, যে আমি ভিডিওটা দেখলাম গুগল লেন্স, মানে ভিডিও থেকে স্ক্রিনশট নিলাম, গুগল লেন্সে দিলাম, এখন দেওয়ার পরে এটা আমি এটা তো নানান জায়গায় ছড়াচ্ছে। এখন কে মানে কোনটা আমার কাছে অথেন্টিক, কোনটা আমার নির্ভরযোগ্য সোর্স, সেটা বুঝতে পারাটা আসলে জরুরি। তো এই কারণে আসলে সবচেয়ে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে মানে একদম প্রাইমারিলি যেটা করা উচিত, বা একজন ইন্টারনেট ইউজার হিসেবে বা একজন সংবাদ গ্রাহক হিসেবে বা একজন সংবাদ দাতা হিসেবে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে সন্দেহ করা। একদম, মানে প্রথমত সন্দেহ করাটা জরুরি, তারপর আপনি অনেকগুলো টেকনিকের মধ্যে সবচেয়ে কমন টেকনিক, কম বেশি এখন সবাই গুগল লেন্স ব্যবহার করেন একটা জেপিজি ফাইল থেকে টেক্সট কনভার্ট করার জন্য। সেই হিসেবে আসলে ছবিটা দিয়েও আমরা চেক করে দেখতে পারি যে এটা আসলে কবেকার ঘটনা। আরেকটু বিষয় একটু জানতে চাই, মানে এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম সবাই ব্যবহার করছেন। একটা সময় শুধু ফেসবুকটাই বেশি ব্যবহার হতো, এখন পাল্লা দিয়ে এক্স অ্যাকাউন্টে ব্যবহার করছেন, থ্রেডস অনেকে ব্যবহার করছেন। ফেসবুক বাদে দ্বিতীয় পজিশন থেকে কোন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি গুজব আপনাদের চোখে পড়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে, যেমন ধরেন ফেসবুকের ভিডিওগুলো তো একটু লেন্দি হয়, তবে এখন হচ্ছে রিলস এর যেহেতু জনপ্রিয়তা বেশি, এক্ষেত্রে আমরা দেখি হচ্ছে রিলস গুলো 20 সেকেন্ড, বা রিলস এর হচ্ছে একটা টাইম লিমিটেশন আছে, সে কারণে দেখা যাচ্ছে রিলস প্রচুর পরিমাণে ফেসবুকে দেখা হয়। এই এই যে টাইম ডিউরেশন, এটা কিন্তু হচ্ছে আমরা টিকটকেও দেখি। টিকটকের ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনার ছোট ছোট ভিডিও দেওয়া হয়।
তো যেহেতু ছোট ভিডিও মানুষের কাছে জনপ্রিয় এবং হচ্ছে ছোট ভিডিও মানুষ মানে দেখে বেশি, কারণ হচ্ছে আপনার লম্বা ভিডিও আসলে মানুষের দেখার তো ধৈর্যও নাই। তো সেই হিসেবে আসলে ফেসবুকের পরে যদি আমরা বলি আসলে টিকটকটা আসলে এখন টিকটকে প্রচুর গুজব ছড়ায়, প্রচুর আপনার ফেক নিউজ আসে, বিভিন্ন ধরনের এআই ভিডিও বা ইত্যাদি নানান বিষয় হচ্ছে টিকটকেও আসে। আর ইউটিউবে যেটা হয়, মানে আপনি যদি আপনার আপনি যদি আমাকে প্রমো করতে বলেন তাহলে হচ্ছে ফেসবুকের পরে আমি টিকটককে রাখবো। আরেকটা হচ্ছে আপনার এক্স বা টুইটার যদি আমরা বলি, সেটা আসলে আমাদের দেশের শিক্ষিত লোকজন বা হচ্ছে একটু রুরাল বা গ্রাম অঞ্চলের লোকজনের চেয়ে বা আপনার আরবান এরিয়ার লোকজনের চেয়ে একটু বেশি ব্যবহার করে। আর হচ্ছে ইউটিউবে যেটা হয়, আপনার ওইখানে যেহেতু ওইখানে আসলে প্রপাগান্ডা গুলা বা গুজব ছড়ানো হয় আপনার একটা ন্যারেটিভ আকারে। ন্যারেটিভ আকারে মানে এবং এই যে আপনি যে বলছিলেন যে আসলে ইউটিউবের যে ভিডিওগুলো সাধারণত বড় হয়, ফেসবুকেরও বড় হয়, কিন্তু রিলসগুলো বা শর্টসগুলো যেহেতু ছোট, খুব দ্রুত আসলে মানুষের কাছে সেই রুমারগুলো পৌঁছে যায় এবং মানুষ হয়তো বিশ্বাস করা শুরু করেন। কিন্তু আপনি তো বলেই দিলেন আসলে সন্দেহটা খুব ইম্পর্টেন্ট আসলে এই সমস্ত ক্ষেত্রে। অনেক ধন্যবাদ এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা হবে এবং ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।